নমস্কার, দিশা টিউশন সেন্টারে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমিক প্রস্তুতি বা টার্গেট মাধ্যমিকের এই স্পেশাল সিরিজে সবাইকে জানাই স্বাগত। ফেব্রুয়ারির 2 তারিখ থেকেই শুরু হয়ে যাবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক প্রস্তুতির এই স্পেশাল সিরিজে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024 এর জীবন বিজ্ঞানের সাজেশনস, অর্থাৎ এই বছর মাধ্যমিকে জীবন বিজ্ঞানের কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি, জীবন বিজ্ঞানের কোন কোন টপিকগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এছাড়া এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের গণিতের সাজেশনস ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। তোমাদের মধ্য থেকে যারা এখনো সেই সাজেশনস ভিডিওটা দেখোনি তারা চলে যাও টার্গেট মাধ্যমিকের প্লেলিস্টে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও সেই ভিডিওটা দেখে নিতে পারো। মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমি তোমাদের যে সমস্ত সাজেশনস ভিডিওগুলো দিচ্ছি, এই প্রত্যেকটি সাজেশনস ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই মন দিয়ে দেখতে থাকো, এবং এই ভিডিওগুলোতে যে সমস্ত অঙ্কগুলো বা যে সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করছি, এই প্রত্যেকটি প্রশ্ন এবং প্রত্যেকটি অঙ্ক তোমরা বাড়িতে ভালোভাবে মন দিয়ে পড়তে থাকো। অবশ্যই তোমরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে, মাধ্যমিক পরীক্ষায় তুমি অবশ্যই উপকৃত হবে। তোমাদের মধ্যে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও, এবং অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিও, এবং এই প্রত্যেকটি ভিডিও তোমার বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে শেয়ার করে নিও। জীবন বিজ্ঞানের সাজেশনসটা দেখার আগে তোমরা একটা কথা অবশ্যই মাথার মধ্যে রাখবে, সাজেশনসের পাশাপাশি তোমরা অবশ্যই প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি চ্যাপ্টার ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কারণ প্রত্যেকটা বছরই মাধ্যমিক পরীক্ষায় কোনো না কোনো একটা সাবজেক্টের কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকে। এই সমস্ত কোশ্চেনগুলোকে করার জন্য কনসেপ্ট জানা কিন্তু খুবই জরুরি, এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাদের কাছে যে টেক্সট বুকটি আছে তার প্রত্যেকটি অংশ তোমরা অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে থাকো। এছাড়া আমি তোমাদের যে সাজেশনস দিচ্ছি, এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমি দিচ্ছি, এই প্রশ্নগুলো করার পাশাপাশি তোমাদের স্কুলে বা টিউশনিতে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো কিন্তু বাড়িতে মন দিয়ে পড়তে থাকবে। তাহলে এখন দেখে নেওয়া যাক তোমাদের জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। মাধ্যমিক 2024-এর জীবন বিজ্ঞানের সাজেশনসটা দেখার আগে আমরা প্রথমেই জেনে নেব তোমাদের জীবন বিজ্ঞানের নম্বর বিভাজন, অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন। কোন অধ্যায় থেকে কত করে মার্কস থাকে, কোন অধ্যায় থেকে কি রকমের কোশ্চেন থাকে। মাধ্যমিক পরীক্ষায় তোমাদের জীবন বিজ্ঞানের সিলেবাসে আছে 5টি অধ্যায়। এই 5টি অধ্যায় থেকে দেখো এই টাইপসের প্রশ্ন থাকবে। কোশ্চেনের প্রথমেই তোমাদের বিভাগ কয়ে যে কোশ্চেন থাকবে সেটা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন, যার মার্কস হচ্ছে 1 করে। প্রত্যেকটা অধ্যায় থেকেই 3টি করে এমসিকিউ প্রশ্ন থাকবে। মোট এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 15 নম্বর। তারপর বিভাগ খ, এখানেও কোশ্চেনের মার্কস হচ্ছে 1। এখানে থাকছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই 3টি অধ্যায় থেকে 5টি করে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এবং 3 নম্বর ও 4 নম্বর অধ্যায় থেকে 3টি করে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে মোট 21 মার্কসের। 90 মার্কসের পরীক্ষায় তোমরা দেখো 15 মার্কসের এমসিকিউ এবং 21 মার্কসের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 36 নম্বরের কোশ্চেনই হচ্ছে 1 মার্কসের কোশ্চেন। এই 1 মার্কসের কোশ্চেন ভালোভাবে করার জন্য তোমাদেরকে অবশ্যই টেক্সট বুক কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তারপর হচ্ছে বিভাগ গ, যেখানে থাকছে 2 মার্কসের প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রথম অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে 3টি করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এবং বাকি 3টি অধ্যায় থেকে 2টো করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। অর্থাৎ এখান থেকে মোট তোমাদের 12টি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হচ্ছে। 12 2 24 মার্কস। এবং তারপর থাকছে বিভাগ গ, যেটা হচ্ছে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ 5 মার্কসের কোশ্চেন। প্রথম 4টি অধ্যায় থেকে একটা করে 5 মার্কসের প্রশ্ন থাকবে, এবং লাস্ট যে অধ্যায় সেখান থেকে তোমাদের 2টো 5 মার্কসের প্রশ্ন থাকবে। অর্থাৎ মোট 6টি 5 মার্কসের প্রশ্ন করতে হবে। এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 5 6 30 মার্কস। বিভাগ গয়ে যে 5 মার্কসের প্রশ্ন থাকে তার মধ্য থেকে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, এই দুটো অধ্যায় থেকে সাধারণত
একটা একটা করে চিত্র অঙ্কন দেওয়া থাকে, সেই চিত্র অঙ্কনটা করতে হয়। তাহলে 6টি কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন হচ্ছে চিত্র অঙ্কন এবং বাকি যে 5টি কোশ্চেন হচ্ছে সেগুলি হচ্ছে 5 মার্কসের কোশ্চেন। আবার এই যে 5 মার্কসের কোশ্চেনগুলো থাকে, সমস্ত কোশ্চেন কিন্তু 5 মার্কসেরই থাকবে সেটা নাও হতে পারে। কোনো কোনো কোশ্চেন 5 মার্কসেরও থাকতে পারে, আবার কিছু কিছু কোশ্চেন 3+2 বা 2+3 আকারেও কিন্তু থাকতে পারে। মাধ্যমিক 2024-এর জীবন বিজ্ঞানের কোশ্চেন প্যাটার্নটা তোমাদের পরিষ্কার হয়েছে। এরপর আমরা আলোচনা করব প্রত্যেকটি চ্যাপ্টার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তোমরা খাতা পেন রেডি করে নাও এবং আমি যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি সেই প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতার মধ্যে লিখে নাও। প্রথমেই আলোচনা করব তোমাদের মাধ্যমিক 2024-এর পরীক্ষার জন্য কোন কোন চিত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। চিত্র অঙ্কন থেকে তোমরা পেয়ে যাবে 3 মার্কস এবং সেই চিত্র যেটা অঙ্কন করতে দেওয়া থাকবে সেটা অঙ্কনের পর 4টি অংশ চিহ্নিতকরণ করতে হবে, সেই চিহ্নিতকরণের জন্য থাকে 2 মার্কস, অর্থাৎ চিত্র অঙ্কন থেকে তোমরা পেয়ে যাচ্ছ মোট 5 মার্কস। একটা বিষয় অবশ্যই মাথার মধ্যে রাখবে, যে চিত্রটা অঙ্কন করবে সবসময় চেষ্টা করবে তার যে নামকরণগুলো সেইগুলো সবসময় একই পাশে দেওয়ার চেষ্টা করবে, হয় চিত্রের ডান পাশে অথবা চিত্রের বাম পাশে। এবং যে চিত্রটা অঙ্কন করবে সেটা অবশ্যই সুস্পষ্টভাবে অঙ্কন করবে যেন সেই চিত্রের প্রত্যেকটা জিনিস ভালোভাবে বোঝা যায়। তাহলে দেখে নিই কোন কোন চিত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্রথমেই হচ্ছে আদর্শ নিউরনের চিত্র অঙ্কন, খুব গুরুত্বপূর্ণ এটা। তারপর হচ্ছে মানুষের একটা আদর্শ ক্রোমোজোমের চিত্র অঙ্কন। নিউরন এবং ক্রোমোজোম এই চিত্র দুটো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে নিও। এছাড়া এখান থেকে এই প্রতিবর্ত চাপের চিত্রটাও কিন্তু একটু প্র্যাকটিস করে নেবে। জীবন বিজ্ঞানের পরীক্ষার জন্য তোমরা এই 3টি চিত্রই ভালোভাবে প্র্যাকটিস করে নিও। এরপর আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথমেই আলোচনা করব তোমাদের জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়, জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। প্রথম অধ্যায়টির থেকে যে 5 মার্কসের কোশ্চেন থাকে সেটা সাধারণত চিত্রই থাকে, তাই এই অধ্যায়টির থেকে 5 মার্কসের কোশ্চেন খুব একটা পড়ার প্রয়োজন নেই। এখান থেকে 3 মার্কস এবং 2 মার্কসের কোশ্চেনগুলো অবশ্যই মন দিয়ে পড়বে। এখান থেকে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে হবে আমি সেই প্রশ্নগুলো পরপরই দিয়ে রেখেছি। সেখানে 5 মার্কস, 3 মার্কস এবং 2 মার্কসের সমস্ত রকম কোশ্চেনই আছে। কোশ্চেনটা নিয়ে যখন আলোচনা করব তখনই আমি বলে দেবো যে কোন কোশ্চেনটা কত মার্কসে থাকে। তাহলে এখন দেখে নেওয়া যাক এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। উদ্ভিদের বিভিন্ন প্রকার যে চলনগুলো আছে সেই চলনগুলোর উদাহরণগুলো কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। সেই উদাহরণগুলোর থেকে বিভিন্ন সময়ই 2 মার্কসের কোশ্চেন কিন্তু থাকেই। পরবর্তী কোশ্চেন হচ্ছে ট্যাকটিক চলন এবং ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এর পরের কোশ্চেনটিও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, অক্সিনের ভূমিকা লেখো। বা কোশ্চেনটা এইভাবেও থাকতে পারে যে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা লেখো, অথবা অগ্রস্থ প্রকটতায় অক্সিনের ভূমিকাগুলি লেখো। এই কোশ্চেনটাও হচ্ছে 2 মার্কসের। এই কোশ্চেনটা 2 মার্কসেও থাকতে পারে, আবার 3 মার্কসেও থাকতে পারে। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে সাইটোকাইনিনের ভূমিকাগুলি লেখো। তারপর সংশ্লেষিত হরমোন বা কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো। এটা 3 মার্কসেও থাকতে পারে, আবার 2 মার্কসেও থাকতে পারে। এই কোশ্চেনটা অনেক সময় এইভাবেও থাকতে পারে যে আগাছানাশক হিসেবে কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো, বা শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টিতে কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো, অথবা বীজবিহীন ফল সৃষ্টি করতে কৃত্রিম হরমোনের ভূমিকাগুলি লেখো। তাই এই প্রশ্নের অ্যান্সারগুলো যখন পড়বে অবশ্যই পয়েন্টের আকারে করে রাখবে। তাহলে পুরো অ্যান্সারটা যদি আসে তাহলে প্রত্যেকটা পয়েন্ট লিখবে, বা কোনো একটা পয়েন্ট নিয়ে যদি তোমাদের লিখতে বলে তাহলে শুধু সেই পয়েন্টটা উল্লেখ করে দেবে। সবার কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। তারপরের কোশ্চেনটি হচ্ছে উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য। এটা সাধারণত 2 মার্কসেই থাকে। উদ্ভিদ চলন এবং উদ্ভিদ হরমোন থেকে এই কোশ্চেনগুলোই সাধারণত আসার সম্ভাবনা বেশি। এরপর আমরা আলোচনা করব প্রাণী হরমোন। প্রাণী হরমোন থেকে প্রথম কোশ্চেনটি করে রাখবে এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কাজগুলি লেখো। তারপরের কোশ্চেনটি হচ্ছে আপৎকালীন পরিস্থিতিতে অ্যাড্রিনালিন হরমোন কি কি ভাবে আমাদের রক্ষা করে।
এই কোশ্চেনগুলো সাধারণত 2 মার্কসেই থাকে। এই 8 নম্বর কোশ্চেনটি অনেক সময় এইভাবেও থাকে যে জরুরিকালীন পরিস্থিতিতে আমাদের রক্ত সংবহনতন্ত্র শ্বাসক্রিয়ার উপর অ্যাড্রিনালিন হরমোন কিভাবে প্রভাব বিস্তার করে। বোঝা গিয়েছে? পরের কোশ্চেনে চলে এসো। অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয় কেন? এটাও 2 মার্কসেরই কোশ্চেন। পরবর্তী কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইনসুলিন ও গ্লুকাগন বিপরীতধর্মী কাজ করে, ব্যাখ্যা করো। এখানে বানানটা ভুল আছে, তোমরা এটা ঠিক করে লিখে নেবে, গ্লুকাগন। এই কোশ্চেনটা 2 মার্কস বা 3 মার্কসের কোশ্চেনে আসার অনেকটাই সম্ভাবনা আছে। ভালোভাবে কিন্তু এই কোশ্চেনটা পড়ে রাখবে। পরবর্তী কোশ্চেন, ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাসের মধ্যে পার্থক্য লেখো। হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। এদের মধ্যে হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে যে পার্থক্য বা বৈসাদৃশ্য, এটা কিন্তু অবশ্যই ভালোভাবে পড়ে রাখবে। এই কোশ্চেনগুলো 2 মার্কস বা 3 মার্কসেই এসে থাকে। এরপর দেখে নেব স্নায়ুতন্ত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এখান থেকে প্রথম প্রশ্নটা হচ্ছে অ্যাক্সন এবং ডেনড্রনের মধ্যে পার্থক্য। নিউরোট্রান্সমিটার কাকে বলে? উদাহরণ দাও। পরের কোশ্চেন, সাইন্যাপসের গুরুত্বগুলি লেখো। এরপর আমরা আলোচনা করব এই অধ্যায়ের পরবর্তী টপিক, প্রতিবর্ত ক্রিয়া ও প্রতিবর্ত পথ। এখান থেকে প্রথমেই তোমরা পড়ে রাখবে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব লেখো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা 3 মার্কস বা 2 মার্কসে থাকতে পারে। তারপর এখান থেকে এই কোশ্চেনটাও ভালোভাবে পড়ে রাখবে, দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি শব্দ ছকের সাহায্যে দেখাও। এই প্রশ্নটা সাধারণত পরীক্ষায় 3 মার্কসেই এসে থাকে। এরপর আমরা আলোচনা করব পরবর্তী টপিক, মানব চক্ষু। এখান থেকে তোমরা প্রথমেই দেখে রাখবে মানব চক্ষুর বিভিন্ন অংশের কাজগুলো, অর্থাৎ মানুষের চোখের যে বিভিন্ন অংশগুলো আছে, অ্যাকুয়াস হিউমার, লেন্স, আইরিস, কর্নিয়া, এই সমস্ত অংশের কাজগুলো অবশ্যই তোমরা একটা দুটো দেখে রাখবে। 1 মার্কসের কোশ্চেনে বা 2 মার্কসের কোশ্চেনে অনেক সময় সেই কোশ্চেনগুলো দেওয়া থাকে। পরবর্তী কোশ্চেন হচ্ছে প্রাত্যহিক জীবনে উপযোজনের গুরুত্ব বা উপযোজনের ভূমিকা লেখো। তারপর খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মায়োপিয়া দৃষ্টির সমস্যা ও প্রতিকারগুলি লেখো। অর্থাৎ মায়োপিয়ার যে সমস্যা, এটা কেন হয় এবং এই সমস্যা তুমি কিভাবে দূর করবে। এই কোশ্চেনটা 3 মার্কসেই থাকে। আগের যে কোশ্চেনগুলো বললাম, এই উপযোজনে ভূমিকা, এটা 2 মার্কস, এবং চক্ষুর বিভিন্ন অংশের কাজ, এটা 1 মার্কস বা 2 মার্কসে থাকে। তারপর এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবতল এবং উত্তল লেন্সযুক্ত চশমা চোখের কোন ত্রুটি দূর করার জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে 1 মার্কসের কোশ্চেন। এরপর আমরা আলোচনা করব এই অধ্যায়ের পরবর্তী টপিক, বিভিন্ন যে সমস্ত প্রাণীগুলো আছে তাদের গমন প্রক্রিয়া। এখান থেকে প্রথম কোশ্চেনটা তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে মাছের গমনে পাখনার ভূমিকাগুলি লেখো বা মাছের গমনে জোড় পাখনার ভূমিকা লেখো। তারপর পাখির উড্ডয়নে পেশির ভূমিকা লেখো। এখানে 2 বার উড্ডয়নটা লেখা হয়ে গিয়েছে, এটা 1 বার হবে। পাখির উড্ডয়নে পেশির ভূমিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানুষের গমনে সাহায্যকারী 4টি পেশির নাম লেখো। এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো বললাম প্রত্যেকটাই 2 মার্কসের কোশ্চেন। পার্থক্য লেখো, ফ্লেকশন ও এক্সটেনশন। প্রথম অধ্যায় থেকে এই যে সমস্ত কোশ্চেনগুলো দিলাম, এই প্রত্যেকটা কোশ্চেন তোমরা খাতার মধ্যে লিখে নিয়েছো। এখান থেকে এই কোশ্চেনগুলো ছাড়া আমি তোমাদেরকে আর 2টো জায়গা বলবো, সেই 2টো জায়গা অবশ্যই ভালোভাবে পড়ে নিও। প্রথম টপিকটা তোমরা যেটা দেখে রাখবে সেটা হচ্ছে বিভিন্ন প্রাণী হরমোনের কাজগুলো। এখান থেকে 1 মার্কস এবং 2 মার্কসের কোশ্চেন এসেই থাকে। এবং পরবর্তী টপিক হচ্ছে মানব মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজগুলো। এখান থেকেও কিন্তু অনেক সময়ই কোশ্চেন এসে থাকে। কি রকমের কোশ্চেন থাকে আমি সেটা একটু বলে দিচ্ছি। যেমন কোশ্চেন থাকতে পারে, দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ, বা দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ।
তাই মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজগুলো এবং বিভিন্ন যে প্রাণী হরমোনগুলো আছে তাদের কাজগুলো এইগুলো কিন্তু তোমরা অবশ্যই চোখ বুলিয়ে নিও। এরপর আমরা আলোচনা করব তোমাদের জীবন বিজ্ঞানের 4 নম্বর অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। মাঝখানে তোমাদের যে দুটো অধ্যায় আছে অর্থাৎ অধ্যায় 2 জীবনের প্রবাহমানতা এবং অধ্যায় 3 বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই দুটো অধ্যায় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করছি না। খুব তাড়াতাড়ি পরবর্তী যে জীবন বিজ্ঞানের সাজেশনসের ভিডিওটা আসবে সেখানে এই দুটো অধ্যায় নিয়েই আমরা আলোচনা করব। অধ্যায় 4 থেকেও 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেনগুলো পরপরই আমি দিয়ে রেখেছি। যখন যে কোশ্চেনটা আলোচনা করব আমি অবশ্যই তার পাশে পাশে বলে দেব কোন কোশ্চেনটা কত মার্কসে থাকে। এখান থেকে প্রথম যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে কোয়াসারবেট এবং হট ডাইলুট স্যুপ কাকে বলে। এই কোশ্চেনগুলো যদি থাকে 2 করেই মার্কস থাকবে। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে অপসারী বিবর্তন কাকে বলে। তারপর জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী তীর চিহ্নের সাহায্যে দেখাও। এটা সাধারণত 5 মার্কসের কোশ্চেনেই থাকে, কিন্তু কোনো সময় এটা 3 মার্কসেও কিন্তু থাকতে পারে। পরবর্তী কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা সাধারণত 2 মার্কসের কোশ্চেনেই থাকে। উরের ও মিলারের পরীক্ষায় বিক্রিয়কগুলির নাম লেখো এবং উৎপন্ন জৈব যৌগটির নাম লেখো। তারপর এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এই কোশ্চেনটা হচ্ছে 5 মার্কসের কোশ্চেন। ল্যামার্কের অভিব্যক্তি তত্ত্বের প্রতিপাদ্যের বিষয়গুলি লেখো বা প্রতিপাদ্যের বিষয়গুলি আলোচনা করো। পরবর্তী কোশ্চেন অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র বলতে কি বোঝো। এটা হচ্ছে 2 মার্কসের প্রশ্ন। ঘোড়ার বিবর্তনের মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো। এটা 3 মার্কস বা 2 মার্কসে এসে থাকে। এর পাশাপাশি এখান থেকে তোমরা ঘোড়ার যে জীবাশ্মগুলো আছে তাদের নামগুলো কিন্তু পরপর মনে রাখবে। সেখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রায়ই থাকে। তুলনামূলক শারীরস্থানিক প্রমাণ হিসেবে তিমির ফ্লিপার ও ঘোড়ার অগ্রপদ বিবর্তনে কি ভূমিকা পালন করে। এই কোশ্চেনটা সাধারণত 3 মার্কসের কোশ্চেনেই থাকে। সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ অভিব্যক্তির প্রমাণ বহন করে, ব্যাখ্যা করো। এটাও হচ্ছে 3 মার্কস বা কোনো সময় কিন্তু 5 মার্কসের কোশ্চেনেও থাকে। নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বোঝো। অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব লেখো। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বছর মাধ্যমিকের পরীক্ষাতে আসার অনেকখানি সম্ভাবনা আছে। এটা হচ্ছে 2+3। এরপর এই নিষ্ক্রিয় অঙ্গ থেকেই তোমরা এই কোশ্চেনগুলো করে রাখবে যেটা অতি সংক্ষিপ্ত প্রশ্নে থাকে। উদ্ভিদ ও প্রাণীর 2টি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো এবং মানুষের 2টি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। তারপর খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকখানি আসার সম্ভাবনা কিন্তু আছে। প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন অভিব্যক্তির প্রমাণ দেয়, ব্যাখ্যা করো। 5 মার্কসের কোশ্চেন কিন্তু এটা। এখান থেকে পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেনটি হচ্ছে তুলনামূলক ভ্রূণতত্ত্ব কিভাবে জৈব অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে। অথবা কোশ্চেনটা এইভাবেও থাকতে পারে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ দশায় ল্যাজ সদৃশ গঠনের উপস্থিতির কিভাবে অভিব্যক্তির ব্যাখ্যা করে। এই কোশ্চেনটাও সাধারণত 3 মার্কসেরই কোশ্চেন, কিন্তু কোনো সময় 5 মার্কসেও কিন্তু থাকে। তারপর তোমরা এই কোশ্চেনটা দেখে রাখবে, অভিব্যক্তি ও অভিযোজনের সম্পর্ক প্রতিষ্ঠা করো। তারপর খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, শ্রমিক মৌমাছি কিভাবে বাকি মৌমাছিদের খাদ্যের অবস্থান ও সন্ধান জানায়। এটা হচ্ছে 2 মার্কসের কোশ্চেন। পরের কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং সেটা হচ্ছে 3 মার্কসের কোশ্চেন। ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা লেখো। প্রশ্নটা এইভাবেও থাকতে পারে যে রেটিয়া মিরাবিলিয়ার কাজ লেখো। এটাও সাধারণত 2 মার্কসেরই কোশ্চেন।
তারপর খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও 2 মার্কসেও থাকে, 3 মার্কসেও থাকে, পায়রার বায়ুথলির ভূমিকা লেখো। পরের কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ, সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজন প্রক্রিয়া ব্যাখ্যা করো। উটের দেহে জল সংরক্ষণের দুটি অভিযোজন উল্লেখ করো। প্রশ্নটা এইভাবেও থাকতে পারে, উটের আরবিসি এর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। এই অধ্যায়ের পরবর্তী এবং শেষ কোশ্চেনটি হচ্ছে সমস্যা সমাধানে শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন উল্লেখ করো। অধ্যায় 4 থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিলাম, এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো এবং তার পাশাপাশি কোন কোশ্চেনটা কত মার্কসে থাকে সেটাও তোমরা লিখে নিয়েছো তো। তাহলে এরপর আমরা আলোচনা করব জীবন বিজ্ঞানের শেষ অধ্যায়, অর্থাৎ অধ্যায় 5, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। অনেকটাই বড় অধ্যায়, প্রচুর মার্কস এখান থেকে মাধ্যমিকে থাকে এবং 5 মার্কসের এখান থেকে দুটো কোশ্চেন থাকে। খুব গুরুত্ব দিয়ে এই অধ্যায়টি যদি তোমরা পড়ো তাহলে মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা করতে পারবে। এখান থেকেও আমি একই রকম ভাবে 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেনগুলো পরপরই দিয়ে রেখেছি। আমি যখন যে কোশ্চেনটা আলোচনা করব তার পাশাপাশি কোন কোশ্চেন কত মার্কসে থাকে আমি সেটাও বলে দেব। প্রথমেই আলোচনা করব এই অধ্যায়ের একদম প্রথম টপিক, নাইট্রোজেন চক্র। এখান থেকে তোমরা প্রথম যে কোশ্চেনটা দেখবে সেটা হচ্ছে নাইট্রোজেন চক্রের যে কোনো 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। নাইট্রোজেন চক্র থেকে খুব গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা, এই বছরের পরীক্ষায় আসার অনেকটাই সম্ভাবনা আছে, মানুষের ক্রিয়াকলাপে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা সাধারণত 2 মার্কস বা 3 মার্কসে এসে থাকে। ডিনাইট্রিফিকেশন কাকে বলে, এটা হচ্ছে 2 মার্কসের প্রশ্ন। এরপর আমরা আলোচনা করব পরবর্তী টপিক, পরিবেশ দূষণ। প্রথমেই এখান থেকে তোমরা দেখে রাখবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বায়ু দূষণের কারণগুলি লেখো। প্রশ্নটা এইভাবেও থাকতে পারে, গ্রিনহাউস গ্যাস এবং এসপিএম এর উৎস ও ক্ষতিকর প্রভাবগুলি লেখো। এটা হচ্ছে 3 মার্কসের প্রশ্ন। তারপর বায়ু দূষণ থেকেই এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাসিড বৃষ্টি কাকে বলে, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি লেখো। বা মানব স্বাস্থ্য ও মৃত্তিকার উপর অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি লেখো। অ্যাসিড বৃষ্টি কাকে বলে এটা হচ্ছে 2 মার্কস এবং এই ক্ষতিকর প্রভাবগুলো এটা হচ্ছে 2 মার্কসও থাকতে পারে, আবার 3 মার্কসও থাকতে পারে। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে জল দূষণের কারণ ও ফলাফল লেখো। ইউট্রিফিকেশন বলতে কি বোঝো, ইউট্রিফিকেশনের কারণ ও ক্ষতিকর প্রভাব লেখো। এই ইউট্রিফিকেশনের কারণ এবং ক্ষতিকর প্রভাব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাধারণত এটা 3 মার্কসেই এসে থাকে। এবং ইউট্রিফিকেশন কাকে বলে এটা হচ্ছে 2 মার্কসের প্রশ্ন। মিষ্টি জলের উৎস কিভাবে দূষিত হচ্ছে, এটা 2 মার্কস বা 3 মার্কসে এসে থাকে। তারপর তোমরা এই কোশ্চেনটা দেখে রাখবে, মাটি দূষণ কিভাবে ঘটে, এর কুপ্রভাব লেখো। জীব বিবর্ধন বলতে কি বোঝো, উদাহরণ দাও। এই কোশ্চেনটা হচ্ছে 2 মার্কসের এবং এটা হচ্ছে 3 মার্কস বা 2 মার্কসের। পরবর্তী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হৃৎপিণ্ড ও কানের উপর শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। বা প্রশ্নটা এইভাবেও থাকতে পারে, মানুষের উপর শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও সাধারণত 3 মার্কসেই এসে থাকে। এরপর আমরা আলোচনা করব এই অধ্যায়ের পরবর্তী টপিক, পরিবেশ এবং মানব জনসমষ্টি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এখান থেকে প্রথম প্রশ্নটা হচ্ছে, ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে পরিবেশে কি কি সমস্যা হচ্ছে উল্লেখ করো। এই কোশ্চেনটা 2, 3 এবং 5 মার্কস সমস্ত রকমই থাকতে পারে। তোমরা কোশ্চেনটা দেখে নেবে যে মার্কসটা কত মার্কসের আছে। যদি 2 মার্কসের হয় তাহলে 2টো পয়েন্ট উল্লেখ করবে, 3 মার্কস হলে তখন 3টি পয়েন্ট উল্লেখ করবে। 2 মার্কসের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে,
বর্তমানে ক্যান্সার এবং হাঁপানির কারণগুলি লেখো। এরপর আলোচনা করব এই অধ্যায়ের পরবর্তী টপিক, জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালোভাবে এটা প্র্যাকটিস করে রাখবে। মাধ্যমিক পরীক্ষায় এই বছর আসার অনেকটাই কিন্তু সম্ভাবনা আছে। জীববৈচিত্র্যের গুরুত্বগুলি লেখো। অথবা কোশ্চেনটি পয়েন্ট আকারেও থাকতে পারে, যেমন ওষুধ প্রস্তুতিতে বা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায়, জলবায়ু নিয়ন্ত্রণে অথবা খাদ্য উৎপাদনে জীববৈচিত্র্যের গুরুত্বগুলি লেখো। যতগুলো পয়েন্ট দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু এখানে মার্কসটা থাকে। পরবর্তী খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। এটা হচ্ছে 2 মার্কসের কোশ্চেন। তারপর ভারতবর্ষের 4টি হটস্পটের নাম লেখো এবং সেই অঞ্চলে পাওয়া যায় এমন কিছু প্রজাতির নাম লেখো। এই প্রশ্নটা 1 মার্কসেও থাকতে পারে, আবার 2 মার্কসের প্রশ্নেও কিন্তু থাকতে পারে। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি উল্লেখ করো বা জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখো। জীববৈচিত্র্য হ্রাসের অনেকগুলো কারণ আছে, অনেক সময় সেইগুলো পয়েন্টের আকারেও দেওয়া থাকে। কিরকম ভাবে থাকতে পারে, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনের ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে, ব্যাখ্যা করো। অথবা চোরা শিকারির ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে, ব্যাখ্যা করো। অথবা বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে, ব্যাখ্যা করো। অথবা এইভাবেও থাকতে পারে, মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে, এর সপক্ষে 3টি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। এটা 3 মার্কস বা 5 মার্কসের কোশ্চেনে আসার অনেকটাই সম্ভাবনা আছে। এরপর তোমরা দেখে রাখবে সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণ কাকে বলে, উদাহরণ দাও। এদের উদাহরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর তোমরা এদের পার্থক্যটা দেখে রাখবে। এই কোশ্চেনগুলো সাধারণত 2 মার্কসের কোশ্চেনেই থাকে। পরবর্তী খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনের মধ্যে পার্থক্য। সাধারণত পরীক্ষায় 3টির পার্থক্য দেওয়া থাকবে না, যে কোনো দুটোর মধ্যে পার্থক্য দেওয়া থাকবে, কিন্তু কোন দুটোর মধ্যে পার্থক্য থাকবে এটা বলা খুবই মুশকিল। তাই তোমরা অবশ্যই এই 3টির পার্থক্যটাই ভালোভাবে পড়ে নেবে। এই কোশ্চেনটা 2 মার্কসেও থাকতে পারে অথবা 3 মার্কসেও থাকতে পারে। তারপর তোমরা দেখে রাখবে বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার 4টি তালিকাভুক্ত করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সাধারণত এটা 1 মার্কসেই থাকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন যে জাতীয় উদ্যান, সংরক্ষিত বনাঞ্চল এবং অভয়ারণ্যগুলো আছে তাদের নামগুলো মনে রাখবে। অনেক সময় এমসিকিউ বা 1 মার্কসের কোশ্চেনে এসেই থাকে। তারপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রায়ো সংরক্ষণ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। পরের কোশ্চেনটি হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা লেখো। তারপর বাঘ বিপন্ন হওয়ার কারণগুলি লেখো, অর্থাৎ বাঘের সংখ্যা কেন কমছে এবং বাঘ সংরক্ষণ করার জন্য 2টি পদক্ষেপ লেখো। এটাও হচ্ছে 3 মার্কসের কোশ্চেন। আগেরটাও সাধারণত 2 মার্কস বা 3 মার্কসেই থাকে। তারপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একশৃঙ্গ গন্ডারের সংরক্ষণ বাড়ানোর জন্য 2টি পদক্ষেপ লেখো। এছাড়া এখান থেকে তোমরা দেখে রাখবে সিংহ সংরক্ষণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং রেড পান্ডা সংরক্ষণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো সাধারণত 2 মার্কসের প্রশ্নেই থাকে। এই ছিল তোমাদের মাধ্যমিক 2024-এর জীবন বিজ্ঞানের 3টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কসের প্রশ্নগুলো। খুব তাড়াতাড়ি তোমাদের জীবন বিজ্ঞানের যে দুটো অধ্যায় বাকি থাকলো, অর্থাৎ অধ্যায় 2 এবং অধ্যায় 3-এরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া অলরেডি তোমাদের গণিতের সাজেশনস ভিডিও দেওয়া হয়েছে। যদি তোমরা এখনো পর্যন্ত সেই ভিডিওটি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই চলে যাও প্লেলিস্টে,
অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে। এই সাজেশনস ভিডিওগুলোতে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো বোঝার ক্ষেত্রে যদি তোমাদের কোথাও অসুবিধে হয় অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। ভিডিওতে লাইক কমেন্ট করতে তোমরা একদমই ভুলবে না এবং এই প্রত্যেকটি ভিডিও তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিও। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো এবং বাড়িতে অবশ্যই মন দিয়ে পড়াশোনা করতে থাকো।